জমানো টাকা আদায়ের দাবিতে একীভূত 5 ব্যাংকের আমানতকারীদের বিক্ষোভ। চট্টগ্রামের খাতুনগঞ্জে ব্যাংকের শাখায় তালা, গ্রাহকদের দাবি না মানলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি। প্রান্তিক পর্যায়ে হালকা প্রকৌশল শিল্পের নীরব বিপ্লব। দেশীয় প্রযুক্তিতে তৈরি হচ্ছে যন্ত্রাংশ, নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ আর ঋণের অভাবে বাধাগ্রস্ত হচ্ছে উৎপাদন। হাওড় অঞ্চলে আজ থেকে শুরু হচ্ছে ধান চাল সংগ্রহ কার্যক্রম। অনেক এলাকার ফলন এখনো পর্যন্ত পানির নিচে, আর্দ্রতা নিশ্চিত করে আহরণ নিয়ে শঙ্কা। আমন্ত্রণ বিজনেস স্টুডিওতে এতক্ষণ শিরোনাম দেখছিলেন। এবার চলে যাচ্ছি পুরো খবর এবং পুরো সময় জুড়ে আপনাদের সাথে থাকবো আমি রাবেয়া স্মৃতি। একীভূত হওয়া 5 ব্যাংকের গ্রাহকদের জমানো টাকা আদায় এবং হেয়ার কাট বাতিলের দাবিতে চট্টগ্রামের খাতুনগঞ্জে ব্যাংকের শাখায় তালা দিয়ে বিক্ষোভ করেছেন গ্রাহকেরা। সকালে মিছিল নিয়ে খাতুনগঞ্জে ইউনিয়ন ব্যাংকের শাখায় যান তারা। ম্যানেজারকে না পেয়ে বিক্ষুব্ধ হয়ে ওঠেন আন্দোলনকারীরা। এই সময় পরে কর্মকর্তা কর্মচারীদের বের করে দিয়ে ব্যাংকে তালা ঝুলিয়ে দেন তারা। এরপর ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকে যান আমানতকারীরা। ব্যাংক ম্যানেজারের সাথে বাকবিতণ্ডায় জড়ান তারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে হস্তক্ষেপ করে সে সময় পুলিশ। পরে আমানতকারীরা সোশ্যাল ইসলামী ব্যাংকে যান। দাবি না মানলে ব্যাংক অচল করে দেয়া সহ কঠোর আন্দোলনে হুঁশিয়ারি দিয়েছেন তারা। এ সময় অনেকদিন ধরে বলছে যে হেয়ার কাটটা বাতিল করবে এবং ব্যাংকের লেনদেন স্বাভাবিক হবে, কিন্তু এখনো পর্যন্ত ব্যাংকের কোনো লেনদেন স্বাভাবিক হচ্ছে না। ব্যাংকার ভাইদের প্রতি অনুরোধ জানাচ্ছি এবং আপনারা আমাদেরকে সহযোগিতা করুন। আমার 2 কোটি টাকা আছে, আমি 1000 টাকা তুলতে পারতেছি না। নতুন গভর্নর আসছেন, আমরা ভাবছিলাম যে এই বিষয়টা একটা সম্মানজনক সমাধান হবে, কিন্তু প্রশাসক সাহেবেরা উল্টাপাল্টা কথাবার্তা বলতেছে যে আমরা একদম নীল করে দিছিল হেয়ার কাট। নীল করার পরে আমাদের আন্দোলনের ফলে 4% দিছে। 4% দেওয়ার পরে আমরা নাকি সন্তুষ্ট হয়ে গেছি। এটা আসলে মিথ্যা কথা, সন্তুষ্টির প্রশ্নই আসে না। প্রান্তিক পর্যায়ে সক্ষমতা জানান দিচ্ছে হালকা প্রকৌশল শিল্প। নিজস্ব উদ্যোগে তৈরি হচ্ছে নানান যন্ত্রাংশ। আমদানি নির্ভরতা কমিয়ে স্বল্প অর্থেই হচ্ছে চাহিদা পূরণ। কৃষি যন্ত্র, গাড়ির ইঞ্জিন, প্যাকেজিং মেশিন, মিক্সার তৈরির যন্ত্র, শীট কাটা সহ উৎপাদন হচ্ছে বিভিন্ন ধরনের পণ্য। কিন্তু বিদ্যুৎ সংকটে ব্যাহত হচ্ছে এসব শিল্পের উৎপাদন। একই সাথে স্বল্প সুদে অর্থপ্রাপ্তির অনিশ্চয়তাও এই খাতের প্রসারে বাধাগ্রস্ত হচ্ছে। উদ্যোক্তারা বলছেন যে প্রতিযোগিতা সক্ষমতায় টিকে থাকতে হলে প্রয়োজন প্রযুক্তির ব্যবহার। ক্ষুদ্র এবং মাঝারি শিল্প নিয়ে 2 পর্বের রিপোর্টের আজ শেষ পর্ব। তানভীর মোর্শেদের ছবিতে রিমন রহমানের রিপোর্ট। কর্মক্ষেত্রে পদে পদে আছে ঝুঁকি, তবে ঝুঁকিকে সঙ্গী করেই হচ্ছে উদ্ভাবন, একাগ্রতা এবং সৃষ্টির তাড়নায় তুচ্ছ সবকিছু। সফলতা এসেছে প্রাণচাঞ্চল্য। বলছি হালকা প্রকৌশল শিল্পের কথা। দেশের বেশ কয়েকটি অঞ্চলে নীরবে বড় জায়গা তৈরি করে নিয়েছে এই শিল্প। একদিকে ছোট বড় শিল্প কারখানার যন্ত্রাংশ যেমন মেরামত করা হয়, অন্যদিকে তৈরি করা হচ্ছে নতুন নতুন যন্ত্র। উত্তরাঞ্চলের পাবনার লাইট ইঞ্জিনিয়ারিং শিল্পের প্রায় 100 বছরের ইতিহাস। এটি মূলত ক্ষুদ্র ও মাঝারি শিল্প ভিত্তিক, যা যন্ত্রপাতি, কৃষি প্রক্রিয়াকরণ যন্ত্রাংশ এবং অটোমোবাইল ডেকোরেশন পার্টস তৈরিতে বেশ পরিচিত। তুলনামূলক সস্তায় অভিজ্ঞ কারিগর দিয়ে তৈরি হচ্ছে উচ্চমানের স্পেয়ার পার্টস, যা পূরণ করছে স্থানীয় চাহিদা। সমস্যা বিদ্যুৎটাই বেশি, তারপরে হচ্ছে আপনার হচ্ছে টাকা। বেতন বৃদ্ধি করা উচিত, আপনার কারেন্ট নিয়মিত থাকা উচিত। বর্তমান যে বেতনগুলো দেয়, মানে আসলে বর্তমান বাজার যদি আমরা ধরতে যাই, সেই বাজার অনুযায়ী চলাটা খুবই টাফ হয়ে যায়। আমরা চাচ্ছি যে যদি কোথাও জায়গায় আমরা টেলিং দিতে পারি, এখান থেকে আমাদের ভালো হয়। ছোট মাঝারি মিলিয়ে এই এলাকায় গড়ে উঠেছে প্রায় 500 প্রতিষ্ঠান। কর্মরত রয়েছে 5000 শ্রমিক। তৈরি হচ্ছে ওষুধ তৈরির মেশিন, মিক্সার যন্ত্র, ধান ভাঙানো যন্ত্র, কৃষি যন্ত্রপাতি, প্যাকেজিং মেশিন, হেভি মেশিনারিজ, গাড়ির ইঞ্জিন, গিয়ার পিনিয়ম সহ সিমেন্ট তৈরির জন্য হেভি ইকুইপমেন্ট তৈরি হচ্ছে অহরহ। উদ্যোক্তারা বলছেন পুঁজির স্বল্পতা ব্যাহত করছে উৎপাদন। আধুনিক মেশিন নিয়ে আরো সুন্দর এবং প্রিসিশন কাজগুলো করি এবং আমাদের দেশে যাতে উন্নতি হয় এবং দেশের স্বার্থে আমরা বহির্বিশ্ব থেকে কোনো যন্ত্রপাতি না নিয়ে আমাদের দেশে তৈরি করতে পারি, সেই চেষ্টাই আমাদের
ছিল। এখন নতুন টেকনোলজি আসছে মানে পৃথিবীতে, এইসব টেকনোলজিগুলো তো আমাদের এখনও আসে নাই। কিছু কিছু ওয়ার্কশপে দু একজন আছে যারা হয়তো এই সমস্ত মেশিনপত্রগুলো নিয়ে আসছে, কিন্তু এইগুলো যদি সার্বিকভাবে যদি সরকারি সহযোগিতা থাকে বা করে যদি, তাহলে পরে আমাদের এই ওয়ার্কশপগুলো আরও সুন্দর এবং আরও উন্নত মেশিন তৈরি করতে পারবে। বিদ্যুৎ স্বল্পতায় বাধাগ্রস্ত হচ্ছে সার্বিক কর্মকাণ্ড, পাশাপাশি দক্ষ শ্রমিক তৈরির জন্য দরকার প্রযুক্তি বান্ধব প্রশিক্ষণ। সহজ শর্তে ঋণ কার্যক্রম শুরু করেছে এসএমই ফাউন্ডেশন। এখানে কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে, আঞ্চলিক অর্থায়ন বা অর্থনৈতিক উন্নয়ন হচ্ছে, এতে করে কিন্তু মানুষেরও কিন্তু জীবনযাত্রার মান উন্নয়ন হচ্ছে। এটা সার্বিক ইকোনমিতে একটা পজিটিভ ইম্প্যাক্ট করছে। ওদের কি যে পুঁজি, প্রযুক্তি, ওদের উদ্যোক্তা এবং ওদের কর্মীদের দক্ষতা সক্ষমতা বৃদ্ধি করা যায়, ওদের প্রোডাক্টগুলো যদি সারা দেশে দেশি বিদেশে বিপণনের ব্যবস্থা করা যায়, তাহলে কিন্তু এই ক্লাস্টারটা আগামী 5 বছর কিন্তু অনেক বড় ক্লাস্টার হয়ে যাবে। এলাকাভিত্তিক এসব উৎপাদন ব্যবস্থা টিকিয়ে রাখতে টেকসই কর্মপরিবেশ নিশ্চিত করা জরুরি। মার্কেট লিঙ্কেজ যেটাকে আমরা বলি, সেটা শুধুমাত্র দেশীয় মার্কেট নয়, বিদেশি মার্কেটের সঙ্গে যদি এই জীবনের যে পণ্যগুলো আছে মানসম্মত পণ্য উৎপাদন করে আমরা যদি সেগুলোকে বিদেশে রপ্তানি করতে পারি, তাহলে কিন্তু এই খাতটা ঘুরে দাঁড়াতে সক্ষম হবে। মোট দেশের উৎপাদন বা জিডিপিতে ক্ষুদ্র ও মাঝারি শিল্পের অবদান প্রায় 30%। সম্ভাবনাময় শিল্পের মধ্যে অন্যতম বড় নাম হালকা প্রকৌশল শিল্প। পাবনার মতো সারা দেশে এই খাতে নিয়োজিত রয়েছে প্রায় 30 লাখ মানুষ। প্রযুক্তি, বিদ্যুৎ এবং বিনিয়োগের সুব্যবস্থা করা গেলে এই খাতই হতে পারে আমাদের রপ্তানির অন্যতম বড় উৎস। রিমন রহমান, যমুনা নিউজ, পাবনা। হাওর অঞ্চলের 6 জেলায় আজ থেকে শুরু হচ্ছে চলতি মৌসুমে বোরো ধান চাল সংগ্রহ কার্যক্রম। প্লাবনে ক্ষতিগ্রস্ত কৃষকদের কথা বিবেচনা করেই কার্যক্রম 12 দিন এগিয়ে এনেছে সরকার। সুনামগঞ্জ, নেত্রকোনা, কিশোরগঞ্জ, সিলেট, মৌলভীবাজার এবং হবিগঞ্জের কৃষকেরা সরকারি খাদ্য গুদামে ধান বিক্রি করতে পারবেন। সুনামগঞ্জ এবং নেত্রকোনাতে বিকেলে ধান চাল সংগ্রহ কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে। চলতি বোরো মৌসুমে 5 লাখ টন ধান এবং 13 লাখ টন চাল কিনবে সরকার। তবে বৃষ্টিতে জলবন্দী অবস্থায় হাওর অঞ্চলের অনেক এলাকার ধান পানির নিচে। এতে সরকারি মানদণ্ড 14% আর্দ্রতা নিশ্চিত করে ধান চাল সংগ্রহ নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। এবার সরকার প্রতি কেজি ধানের দাম 36 টাকা, সিদ্ধ চাল 49 টাকা এবং আতপ চাল 48 টাকা নির্ধারণ করে দিয়েছে। দর্শক, এই সংক্রান্ত আরো বেশ কিছু তথ্য আমরা একটু জেনে নিতে চাই। নেত্রকোনাতে যেতে চাই। এই ব্যাপারে নেত্রকোনা থেকে সরাসরি যুক্ত আছেন আমাদের সহকর্মী কামাল হোসেন। কামাল, ধান চাল সংগ্রহ কার্যক্রম নিয়ে হাওরের যেসব ক্ষতিগ্রস্ত চাষিরা আছেন তারা আসলে কি বলছেন, এবং আরেকটু স্পেসিফিকভাবে জানাবেন যে কোন কোন এলাকা আসলে কোন কোন এলাকার ধান প্লাবিত হয়েছে সেখানে। স্মৃতি, নেত্রকোনার হাওর অঞ্চলের সবকটা উপজেলায় প্লাবিত হয়েছে এবং ফসল ক্ষতি হয়েছে। আমি যদি দেখানোর চেষ্টা করি, নেত্রকোনা সদরের একটি এলাকা, যে এলাকাটিতেও এটা বিশাল ফসলের মাঠ ছিল, যেটা এখন আপনি জলাশয় দেখতে পাচ্ছেন, এটা পুরোটাই ডুবে গেছে, যেখান থেকে এক মুঠো ধানও তুলতে পারেননি কৃষকরা। এরকম অবস্থা কিন্তু প্রত্যেকটা উপজেলার। ফলে উজান এবং ভাটি দুটা এলাকাতে কিন্তু ফসলের ক্ষতি হয়েছে। জেলা প্রশাসন আমাকে যে বিষয়টি জানিয়েছেন যে এখন পর্যন্ত প্রায় 22,000 হেক্টর জমির ফসল ক্ষতি হয়েছে এবং প্রায় 60,000-এর মতো কৃষক তারা ক্ষতিগ্রস্ত হয়েছে। এটা 313 কোটি টাকা, এটা তাদের প্রাথমিক হিসাব। আর হাওর অঞ্চলে যে ধানের বিষয়টি বলছেন, যে এখন তো হাওর অঞ্চলে জলাবদ্ধতার কারণে রাস্তাঘাট সব বন্ধ হয়ে গেছে, নৌকাও চলে না, ফলে স্থানীয় বাজারগুলোতে 400-500 টাকা মনো ধান নিচ্ছে না। সরকার নির্ধারিত যে মূল্য, সেই মূল্য পেতে হলে ধানগুলো শুকাতে হয়। শুকানোর জন্য আসলে যে পরিবেশ সেটাও নাই, ধানও তলিয়ে গেছে। ফলে এখানকার যে ধান চাল ক্রয়ের যে অবস্থাটা সেটা সমস্যায় পড়বে। ফলে নেত্রকোনা থেকে যে ধান চালের ন্যায্য মূল্যে ধান কেনার সংকট বাড়বে, মনে হয় না যে কৃষকরা তাদের উৎপাদিত ফসল বিক্রি করতে পারবেন, কারণ সেই অবস্থা এখন নেই, পুরো ফসলই নষ্ট হয়ে গেছে। স্মৃতি। কামাল, অনেক ধন্যবাদ আপনাকে। সীমিত হচ্ছে জলবায়ু অর্থায়ন। সরকারি অর্থায়নের ক্ষেত্রে জেন্ডার ইস্যু গুরুত্ব পাচ্ছে না এখনো পর্যন্ত। বঞ্চিত হচ্ছে উপকূলীয় এলাকা। স্বচ্ছতার অভাবে সামাজিক সুরক্ষা কর্মসূচির সুফল সবচেয়ে
ঝুঁকিপূর্ণ মানুষদের কাছে পৌঁছাচ্ছে না। রাজধানীতে PMIDর উদ্যোগে বাংলাদেশের জেন্ডার রেসপন্সিভ জলবায়ু অভিযোজন নীতি এবং বাস্তবতার সংলাপ বিষয়ক কর্মশালাতে উঠে এসেছে এসব তথ্য। বলা হয়েছে, এখানে উপকূলীয় এলাকায় সামাজিক নিরাপত্তা খাতের উপকারভোগী নির্বাচন প্রক্রিয়া স্বচ্ছ নয়। অনেক ক্ষেত্রে ইউনিয়ন পরিষদের সদস্যরা কমিউনিটির মতামত ছাড়াই তালিকা তৈরি করছে। এতে রাজনৈতিক প্রভাব বেশি থাকে, ফলে প্রকৃত দরিদ্ররা অনেক সময় বাদ পড়ে যায়। জেন্ডার জলবায়ু নীতিমালার সুফল পাচ্ছে না উপকূলীয় নারীরাও। পানি সবচেয়ে প্রয়োজনীয় হলেও তা সহজে পাওয়া যায় না। পানি সংগ্রহে নারীদের প্রতিদিন সময় ব্যয় করতে হয় অন্তত 4 ঘন্টা। বলা হয়েছে, এডিবিতে প্রতি বছর এই খাতে বড় অঙ্কের অর্থ বরাদ্দ দেওয়া হলেও নারীদের জন্য সেখানে নির্দিষ্ট কোনো অর্থ আলাদা করা থাকে না। প্লাস্টিক এবং রাবারের তৈরি পাদুকার উপর ভ্যাট অব্যাহতি সুবিধা পুনর্বহালের দাবি জানিয়েছে পাদুকা প্রস্তুতকারী সমিতি। সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এই দাবি জানিয়েছেন সংগঠনের নেতারা। বলেছেন, রাবার এবং প্লাস্টিকের জুতার মূল ক্রেতা হচ্ছে দেশের নিম্ন আয়ের সাধারণ মানুষ, তাই নতুন এই ভ্যাট আরোপে তারা ভোগান্তিতে পড়েছেন। সেই সাথে সংকটে পড়েছেন এই খাতের শ্রমিক এবং কর্মচারীরা। ব্যবসায়ীরা আরও জানিয়েছেন যে উচ্চ মূল্যস্ফীতি, ব্যাংক ঋণের চড়া সুদ এবং এলসি খোলার জটিলতায় ব্যবসা চালানো কঠিন হয়ে পড়েছে। তাই বিশেষ করে 150 টাকা মূল্যের জুতার উপর ভ্যাট মওকুফ আর কাঁচামাল আমদানিতে শুল্ক ছাড়ের দাবি তোলা হয়েছে। 2016 সাল থেকে পাদুকা শিল্পে ভ্যাট অব্যাহতি সুবিধা থাকলেও 2025 সালে তা তুলে নেওয়া হয়। সরকার যদি ভ্যাট মুক্ত না করেন তাহলে আমার মনে হয় আমাদের লক্ষ লক্ষ কর্মচারী যারা আছেন তারা পথে নেমে যাবেন। রিসাইকেল গুলো যখন গ্রামগঞ্জ সারা দেশ থেকে সংগ্রহ করা হচ্ছে, তখন নিম্ন আয়ের মানুষের কর্মসংস্থান হচ্ছে। শুধুই কিন্তু এটা ব্যবসায়িক চিন্তা করলে হবে না, এটা একটা সেবা খাত। প্রতি বছর দেশে চা উৎপাদন বাড়লেও ভাগ্যের চাকা ঘুরেনি শ্রমিকদের। অভাব অনটনে পড়েছে তাদের জীবন। দৈনিক 187 টাকা মজুরিতে হিমশিম খাচ্ছে সংসার চালাতে গিয়ে। শ্রমিকদের অভিযোগ যে অধিকাংশ চা বাগান স্বাস্থ্য, শিক্ষা, চিকিৎসার অধিকার যথাযথভাবে পূরণ করে না। শ্রম আইন এবং দ্বিপাক্ষিক চুক্তির বাস্তবায়ন না হওয়াতে অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন তারা। চা শিল্পের সাথে তাদের সম্পর্ক বংশ পরম্পরায়। যে শ্রমিকদের শ্রমে ঘামে এগিয়ে যাচ্ছে চা শিল্প, সেই শ্রমিকরা এখনো বাধা দারিদ্র্যের দুষ্ট চক্রে। রোদ বৃষ্টি উপেক্ষা করে দিনভর খাটুনির পর একজন স্থায়ী শ্রমিক দৈনিক মজুরি পান সর্বোচ্চ 187 টাকা। এই আয় দিয়ে সংসার চালাতে হিমশিম খেতে হয় তাদের। সংসারে চলে যায়, আমরা ডাক্তার দেখাবো, আমাদের টাকা নাই। আমরা বাজারে যে একটা সবজি মাছ খাবো, আমাদের টাকা নাই, আমরা কোথা থেকে খাবো? ওদের মাঝে জলি, বৃষ্টি এলে বৃষ্টির মাঝে ভিঞ্জি, এটা কষ্ট, কত কষ্ট হয় আমাদের। ওই 200 টাকা যদি দিন রোজ হয়, আমরা বাচ্চা কাছে কিভাবে লেখাপড়া করব, বা কিভাবে আমরা খাবো, বা কিভাবে চলবো, এই জিনিসপত্রের দাম। অধিকাংশ চা শ্রমিকদের জরাজীর্ণ বাসস্থান আর স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি উপেক্ষিত থাকার বিভিন্ন রোগে ভুগছে অনেকে। বৃষ্টি আসলে তো আমরা থাকার মতো জায়গা নাই, বাসা নাই। বাসা থাকলে না বাসার মধ্যে থাকবো, ওই চারাগুড়িতে আমরা হামাইয়া বইয়া থাকি। আমরা যে 4-5 জন পুষ্যকে নিয়ে কোন রকম যে পেট চালাতে পারবো, সেই মানসম্মত মজুরি আমাদেরকে কেউ নিশ্চিত করতে পারে নাই। চা বাগানের চিকিৎসার মান একেবারে নিম্নমানের, এখানে কোনো পূর্ণাঙ্গ হাসপাতাল নাই। শ্রম আইন অনুযায়ী মৌলিক অধিকার সুরক্ষার পাশাপাশি ভূমি অধিকার, চিকিৎসা ব্যবস্থার উন্নয়ন, পানীয় জলের ব্যবস্থা, চাকরি ও শিক্ষা কোটা সংরক্ষণ, কল্যাণ ফান্ড চালুর দাবি শ্রমিকদের। মৌলিক অধিকার থেকে বঞ্চিত, যেমন বসত ভিটা, এই 150-200 বছর ধরে আছে, কিন্তু তাদের কোনো ভিটার মাটি নেই শ্রমিকদের। তবে বাগান কর্তৃপক্ষের দাবি, চায়ের দাম বৃদ্ধি না পাওয়ায় ক্ষতিগ্রস্ত মালিকরা। লোকসানে অনেক মালিক শ্রমিকদের বেতন দিতে হিমশিম খাচ্ছেন। তারা বৃষ্টির মধ্যে, রোদের মধ্যে তারা সমস্ত দিন খেটে খেটে কাজ করে। শ্রম আইনে চা শ্রমিকদের যেসব সুযোগ সুবিধা রয়েছে তা বাস্তবায়নের জন্য কাজ করছে শ্রম অধিদপ্তর। চা বাগানের গৃহায়ন সুবিধা, চা বাগানের শ্রমিকদের নিত্য প্রয়োজনীয় দ্রব্য সরবরাহ, প্রচলিত প্রথা ও সুযোগ সুবিধা এবং তাদের নানাবিধ অসুবিধা দূরীকরণ, এসব সুবিধা শ্রমিকরা যাতে নিয়মিত পায় সেজন্য আমরা এবং আমাদের কলকারখানা প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর তারা নিয়মিত পরিদর্শন করে থাকে। বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের চা শিল্পে নির্ভরশীল জনগোষ্ঠীর সংখ্যা প্রায় 8 লাখ। এদের 2/3 মৌলভীবাজারের বিভিন্ন চা বাগানে বসবাস করেন। শাহদিন অন্তরা, যমুনা নিউজ।
আবারও স্বাগত, দেখছেন বিজনেস টুডে। দর্শক, এবার জানিয়ে দেবো আপনাদেরকে আজকের পুঁজিবাজার লেনদেনের লাস্ট আপডেট আছে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি নিম্নমুখী প্রবণতা বিরাজ করছে দিনের শেষে এসে ঢাকা শেয়ার বাজারের ইন্ডেক্সগুলোতে আমরা দেখতে পাচ্ছি প্রধান সূচক ডিএসসি ব্রড ইন্ডেক্স সেটি কিন্তু দিন শেষে 21 পয়েন্টেরও বেশি কমে গেছে এবং 5265 পয়েন্টে এই সূচকটি অবস্থান করছে। অন্য আরও একটি সূচক কমেছে, ডিএসসিএস সূচক, সেটি 2 পয়েন্টের মতো কমে 1050 পয়েন্টে রয়েছে। তবে ডিএস 30 সূচক যেটি সেটি কিন্তু অবশ্য কিছুটা বেড়েছে, 1 পয়েন্টেরও বেশি, 2018 পয়েন্টে এই সূচকটি অবস্থান করছে। আজকে কিন্তু লেনদেনের গতিও বেশ কম দেখতে পাচ্ছি এবং সেই সাথে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দামও কিন্তু কমে গেছে। আজকে টোটাল ট্রেড করেছে ঢাকার শেয়ার বাজারে 829.37 লাখ টাকা শেয়ার এবং ট্রেড হওয়া কোম্পানিগুলোর মধ্যে 180টি দাম আজকে দিনের শেষে এসে কমে গেছে, 165টি দাম বেড়েছে এবং 61টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম অপরিবর্তিত রয়েছে। দেখে আসি টপ 20 কি অবস্থা। সেখানে কিন্তু এনসিসি ব্যাংক আজকে দিনের শেষে এসে প্রথম অবস্থানটি দখল করে রেখেছে প্রায় 35.42 লাখ টাকার মতো শেয়ার টোটাল ট্রেড করে এবং এই কোম্পানিটি আজকে সকাল থেকে কিন্তু 15 থেকে 17 টাকার মধ্যে ট্রেড হয়েছে। 16 টাকা 10 পয়সা এই কোম্পানির লাস্ট প্রাইস ছিল। 34.74 লাখ টাকা কিছু বেশি লেনদেন নিয়ে এশিয়াটিক ল্যাব এটি দ্বিতীয় অবস্থানে রয়েছে। ডোমিনেসকে আমরা দেখতে পাচ্ছি তৃতীয় অবস্থানটি ধরে রেখেছে এবং আজকে এই কোম্পানির কিন্তু লাস্ট প্রাইস ছিল 65 টাকা 80 পয়সা। টোটাল ট্রেড করেছে 26.59 লাখ টাকার মতো শেয়ার। চট্টগ্রাম শেয়ার বাজার, সেখানেও কিন্তু ঢাকার শেয়ার বাজারের মতোই পতন দিয়ে শেষ হয়েছে। সার্বিক সূচক যেটি সিএসবিআই সেটি আজকে 17 পয়েন্টের মতো কমে 14,788 পয়েন্টে অবস্থান করছে। আজকে সিএসসিতে আমরা লেনদেন দেখতে পাচ্ছি 41.35 লাখ টাকার মতো শেয়ার কিন্তু টোটাল ট্রেড করেছে এবং আজকে সকাল থেকে সিএসসিতে টোটাল ট্রেড হয়েছে 200টি প্রতিষ্ঠানের মধ্যে। এর মধ্যে এখানে যদিও বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দাম আবার বেড়েছে, 96টি কোম্পানির শেয়ারের দাম বেড়েছে, 74টি কমেছে এবং 30টি কোম্পানির শেয়ারের দাম অপরিবর্তিত রয়েছে। দর্শক, এই ছিল বিজনেস টুডে এখনকার আয়োজনে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে।